এই 6 মাস আগের বিয়ের ভিডিও রেকর্ডিংগুলো দেখলে বোঝাই যায় যে তুষার নিজের নতুন জীবন নিয়ে কতটা আশাবাদী এবং উৎসাহিত ছিল। নিজের বিয়ের প্রত্যেকটা নিয়ম করার সময় মেয়েটার চোখে আবেগ আর রঙিন স্বপ্নের অনুভূতিটা একেবারেই স্পষ্ট। 12 ডিসেম্বর 2025-এ সমর সিং এর সাথে তুষার শর্মার এই বিয়ের রেকর্ডিং করার সময় কেউ কি আর জানতো যে কয়েক মাসের ভেতরেই এই রেকর্ডিংগুলো কোনো খুশির কারণে নয়, বরং এই নাচতে গাইতে থাকা মেয়েটার করুণ মৃত্যুর কারণেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়বে। আজকের কেসটা এখনকার বহুচর্চিত তুষার শর্মা মিস্ট্রি নিয়ে, যেখানে আমরা শুরু থেকেই ধারাবাহিকভাবে ঘটনাটাকে বোঝার চেষ্টা করব। তার আগে আমি আপনাদের আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করব। আপনার সাপোর্ট আমার এই চ্যানেলটিকে গ্রো করতে অনেক সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক। নয়ডার বাসিন্দা 33 বছর বয়সের তুষার শর্মা MBA কমপ্লিট করার পর মডেলিং দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করে। তুষার একবার মিস পুনে বিউটি কম্পিটিশনটাও জিতেছিল, আর কয়েকটা তেলেগু সিনেমা আর অ্যাডভার্টাইজমেন্টেও কাজ করেছে। কিন্তু অ্যাক্টিং ক্যারিয়ারে বেশি সাফল্য না পাওয়ার কারণে ও একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি জয়েন করে নেয়। এই সময়েই একটা ডেটিং অ্যাপের মাধ্যমে তুষার পরিচয় হয় ভোপালের একজন ক্রিমিনাল লয়ার সমর সিং এর সাথে। দুজনের মধ্যে কয়েকদিন আলাপ আলোচনা হওয়ার পর দুজনেই একে অপরের সাথে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আর নিজেদের পরিবারকে এই ব্যাপারেও জানায়। এরপর দুই পরিবারের সহযোগিতায় 12 ডিসেম্বর 2025-এ তুষার শর্মা আর সমর সিং এর বিয়ে হয়ে যায়। তুষার পরিবার এই বিয়েটার থেকে অনেক খুশি ছিল, কারণ ওনাদের জামাই ভোপাল ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিসিং উকিল ছিল আর ওর মা গিরিবালা সিং রিটায়ার্ড প্রিন্সিপাল জাজ ছিলেন। বিয়ের পর তুষার ভোপালের কাটারা হিলসের বাগ মুগালিয়া এক্সটেনশনে নিজের শ্বশুর বাড়িতেই শিফট হয়ে যায়। প্রথম কয়েকদিন তো সবকিছু একদম স্বাভাবিক ছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই তুষার এমন একটা গোপন রহস্যের ব্যাপারে জানতে যাচ্ছিল যা ওর পুরো জীবনটাকেই 180 ডিগ্রি ঘুরিয়ে দেবে। বিয়ের সময় সমর, যাকে দেখে একজন লাভিং আর কেয়ারিং জীবনসঙ্গী মনে হচ্ছিল, বিয়ের কয়েকদিনের ভেতরেই ওর আসল কালো চেহারাটা তুষার সামনে ফাঁস হতে থাকে। বিয়ের কিছুদিন পর জানুয়ারি 2026-এ তুষার আর সমর দুজনে হানিমুনের জন্য বেরিয়ে পড়ে। কিন্তু হানিমুনে যাওয়ার পথে তুষার দ্বারা ফ্লাইট টিকিটস বুক করার সময় একটু দেরি হওয়াতে সমর নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে এত সব মানুষের সামনে জোরে ধাক্কা মেরে দেয়। এখানেই সমর্থের মানসিকতার একটা ছোট্ট ঝলক পাওয়া যায়, যদিও তুষার আর ওর পরিবার এই ব্যাপারটাকে ইগনোর করে দেয়। এরপর হানিমুনে থাকাকালীন প্রথম কয়েকদিন ভালোভাবে কাটলেও 2-3 দিন পর তুষার সমরকে ড্রাগস নিতে ধরে ফেলে। ও যখন নিজের হাজবেন্ডকে নেশা করার থেকে আটকানোর চেষ্টা করে, সমর তুষারকেও ড্রাগস নিতে জোর করে। তুষার যখন এই কাজ করতে রাজি হয় না, সমর তোকে অনেক বাজেভাবে মারধর করে। হানিমুন থেকে ফেরার পর তুষার যখন নিজের শাশুড়ি গিরিবালাকে এইসব ঘটনা জানায়, উনি সমরকে কোনো শাসনই করে না। আসলে গিরিবালা সিং আগের থেকেই জানতো যে ওনার ছেলে একজন ড্রাগস অ্যাডিক্ট ছিল, আর এই কারণেই ওকে একবার রিহ্যাব সেন্টারেও ভর্তি করা হয়েছিল। কিন্তু বিয়ের আগে তুষার আর ওর পরিবারকে এই ব্যাপারে কিছুই জানানো হয় না। কিন্তু এরপর যে রহস্যটা ফাঁস হতে যাচ্ছিল তা এটা প্রমাণ করে যে তুষার আর সমর্থের বিয়েটা একটা বড় ষড়যন্ত্রের অংশ ছিল। এখন থেকে নেশা করা আর তুষারকে মারধর করা সমর্থের রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছিল। বিয়ের কয়েকদিন পর তুষার যখন নিজের আনপ্ল্যান প্রেগনেন্সির ব্যাপারে জানতে পায়, ও এই বাচ্চাটাকে রাখতে চায় না, কারণ ও জানতো যে সমর্থের ড্রাগস আর মদের নেশার কারণে বাচ্চাটার জন্মগত জটিলতা হওয়ার চান্স অনেক বেশি ছিল। কিন্তু যখন সমর্থ আর ওর মা এই প্রস্তাবে রাজি হয় না, তুষার নিজেই যেয়ে অপারেশন করিয়ে আসে। অপারেশনের কথাটা জানবার পর সমর্থ রেগে লাল হয়ে যায়। ও তুষারকে বলা শুরু করে যে নিশ্চয়ই এই বাচ্চাটা সমর্থের ছিল না, বরং অন্য কারো ছিল, তাই তুষার বাচ্চাটাকে অ্যাবর্ট করিয়ে এসেছে। মার্চ মাসে নিজের ভাইয়ের বিয়ে অ্যাটেন্ড করে শ্বশুরবাড়ি ফেরার আগে আবারও তুষার আর সমর্থের মধ্যে ঝগড়া আর মারপিট শুরু হয়ে গেছিল। এখন সমর তুষারকে নিজের জরুরি খরচ মারফত টাকা দেওয়াও বন্ধ করে দিয়েছিল। ওর রোজের খরচের জন্য তুষার বাবা নিজের মেয়েকে অনলাইন টাকা পাঠাতেন,
তবুও মেয়েকে ধৈর্য ধরে অ্যাডজাস্ট করে সেই শ্বশুর বাড়িতেই থাকার পরামর্শ দিয়ে চলে গেছেন। এমনভাবেই কয়েকদিন মেন্টাল সহ্য করতে করতে তুষার ডিপ্রেশন আর একাকিত্বের শিকার হয়ে পড়ে। আর সেই জন্যই ওর বাবা নবনীতি শর্মা নিজের মেয়েকে নিজের বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। বাপের বাড়িতে কিছুদিন থাকার পর সমর তুষাকে ফোন করে ইমোশনাল কথাবার্তা বলা শুরু করে। তুষা এবারও সমর্থের ফাঁদে পা দিয়ে ফেলে আর ও নিজের শ্বশুর বাড়ি ভোপালে এই ভেবে ফিরে আসে যে বোধহয় সমর্থ বদলে গেছে। ফিরে আসার পর সমর্থ কয়েকদিন তুষার সাথে একদম স্বাভাবিক ব্যবহার করে, কিন্তু তারপরে আবারও অমানবিক আচার আচরণ শুরু হয়ে যায়। বারে বারে এমনটা হওয়ার কারণে ধৈর্যের বাঁধ আটকে না রাখতে পেরে এবার তুষার ভাই মেজর হর্ষিত শর্মা নিজের মাকে নিয়ে ভোপালে তুষার শ্বশুর বাড়ি যেয়ে পৌঁছায়। হর্ষিত যখন সমর্থ আর ওর মাকে তুষার সাথে খারাপ আচরণ করার জন্য কনফ্রন্ট করে, সমর্থ হর্ষিতের সামনেই ওনার বোনকে বাজে ভাষা গালিগালাজ করা শুরু করে দেয়। আর তুষার শাশুড়ি ওর চরিত্রের উপর প্রশ্ন তোলে, যা এই অডিও রেকর্ডিং এর মাধ্যমে জানতে পারা যায়। Some people sell their bodies, so they earn. But some people do it to climb the social ladder. Is there any such thing? Do you think it's a valid question to ask your bahu if she is going to hook up with other men? Why not? Is it not relevant to ask that after marriage also will it continue? Because sometimes it becomes a habit. কিন্তু এই কেসটার সব থেকে কালো অধ্যায় থেকে এখনো পর্দা ওঠা বাকি ছিল। একদিন হঠাৎ হাঁটতে হাঁটতে তুষার সমরকে একজন অন্য ছেলের সাথে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তুষা তৎক্ষণাৎ ওদের দুজনকেই এই ব্যাপারে প্রশ্ন করায় ওরা কথাটাকে অন্যদিকে ঘুরিয়ে দেয় আর এক্সকিউজ দেওয়া শুরু করে। প্রথমে তো তুষা ভাবে যে বোধহয় ওর বুঝতে ভুল হয়েছে, কিন্তু পরে এটা পরিষ্কার হয়ে যায় যে সমর্থের এই গোপন সত্যটা সমাজ থেকে লুকানোর জন্যই ওকে তুষার সাথে বিয়ে করানো হয়েছিল, আর যত তাড়াতাড়ি সম্ভব বাচ্চা জন্ম দেওয়ার জন্য তুষার উপর চাপ দেওয়া হয়। আর এইসব কারণেই তুষার অ্যাবর্শন করানোর পর মা আর ছেলের ওর উপর অত্যাচারের মাত্রাটা কয়েক গুণ বেড়ে যায়। 7 মে 2026-এ রাত 3টার সময় তুষা নিজের মাকে অনেক কটা মেসেজ করে বলে যাতে উনি এসে তুষাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। তুষার মেসেজগুলো দেখে বোঝাই যাচ্ছিল যে ও মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে। দুদিন পর ফের 9 মেতে তুষা ওর মাকে টেক্সট করে এই বলে যে সমর্থ নাকি জিজ্ঞাসা করছে যে অ্যাবর্ট করা বাচ্চাটা কার ছিল। কিন্তু তুষার মা এইসব কথা ইগনোর করার পরামর্শ দিয়ে ওকে বোঝানোর চেষ্টা করে। সেই দিন যদি তুষার মা সমাজের কথা না ভেবে নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভাবতো, তাহলে হয়তো আজ তুষা বেঁচে থাকতো। এইসব কথা জানবার পর তুষার ভাই হর্ষিত ওকে নিজের কাছে আজমেরে আসতে বলে। তুষাও এই প্রস্তাবে রাজি হয়ে যায়, আর সেই জন্যই 12 মের সকালে তুষা ভোপাল জয়পুর এক্সপ্রেসে আজমের যাওয়ার টিকিট কাটে। তারপর সেই দিন দুপুরবেলা নিজের বাড়ির থেকে পায়ে হাঁটা 10 মিনিট দূরের এক পার্লারে যেয়ে বেশ কয়েক ঘন্টা কাটায়। সেখানকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে তুষাকে একদম শান্ত আর স্বাভাবিক দেখাচ্ছিল। বোধহয় এই নরকের থেকে বার হয়ে নিজের ভাইয়ের কাছে যাওয়ার খুশিতেই তুষা একেবারেই টেনশন ফ্রি হয়ে গেছিল। সেই রাতেই 10টার সময় ওর মার ফোন আসাতে তুষা নিজের মার সাথে খুলে কথা বলার জন্য বাড়ির ছাদে চলে যায়। তুষা নিজের মায়ের সাথে কথা বলতেই ছিল যে তখনই পেছন থেকে কারো একজনের আওয়াজ শোনা যায় আর কলটা ডিসকানেক্ট হয়ে যায়। হঠাৎ ফোনটা কেটে যাওয়াতে তুষার মা অনেক কয়েকবার ওকে ফোন করে, কিন্তু তুষা ফোনটা ধরে না। এরপর তুষার মা প্যানিক করতে শুরু করে। উনি পরপর সমর্থ আর গিরিবালা সিংকেও ফোন করেন, কিন্তু ওপার দিক থেকে কোনো উত্তর মেলে না। এরপর রাত 10:20 তুষার মার ফোনটা বেজে ওঠে। ফোনটা ধরতেই অন্যদিক থেকে তুষার শাশুড়ি গিরিবালা সিং বলে তুষার শ্বাস নিচ্ছে না আর ওকে এইমসে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথাটা বলেই উনি ফোনটা কেটে দেয়। এর ঠিক 15 মিনিট পর আবারও গিরিবালা সিং তুষার মাকে ফোন করে খুব ঠান্ডা এবং স্থির আওয়াজে বলে শি ইজ নো মোর। প্রথমে তো তুষার মৃত্যুর জন্য ওকে দায়ী করা হয়েছিল, কিন্তু ক্রাইম সিনে পাওয়া তথ্য এবং লজিক এই কেসটাতে অনেক প্রশ্ন তুলে ধরে। আর সব থেকে বড় প্রশ্ন ওঠে পুলিশি তদন্তের উপর। এমন ধরনের কেসে সবার প্রথম ক্রাইম সিনকে সিল করতে হয়। প্রত্যেকটা এভিডেন্সকে সংগ্রহ করার নিয়মও রয়েছে, কিন্তু তুষার কেসে পুলিশকে প্রথম কয়েক ঘন্টা এই নিয়মের পালন করতে দেখা যায় না।
আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো যে বেলটা দিয়ে তুষারকে ফাঁসিতে বলা হয়েছে সেই ক্রুশিয়াল প্রমাণটা পুলিশ ফরেন্সিক অ্যানালাইসিসের জন্য জমা না করে নিজেদের কাছেই রেখে নিয়েছিল। কিন্তু এর উপর যখন প্রশ্ন ওঠা শুরু হয় তখন পুলিশ মে মাসের 15 তারিখে সেই বেলটাকে ফরেন্সিক ডিপার্টমেন্টে জমা করে। কিন্তু তুষার পোস্টমর্টম তো 13 তারিখে হয়েছিল। তাহলে সেই বেলটা পরীক্ষা না করেই ডক্টররা কজ অফ কি করে ডিক্লেয়ার করে দিল? শুধু এই না, সংরক্ষিত ভাইসেরা স্যাম্পলগুলোকেও টক্সিকোলজি এভ্যালুয়েশনের জন্য পাঠানো হয় না। আর পোস্টমর্টম রিপোর্টে তুষার হাইটটা পর্যন্ত ভুল লেখা ছিল, যেটা এমন ফাঁসির কেসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আরেকটা প্রশ্ন ওঠে তুষার মৃত্যুর টাইমিং নিয়ে। হসপিটালের রেকর্ডসের অনুসারে তুষার বডি রাত 12:05 মৃত অবস্থায় আনা হয়েছিল, কিন্তু গিরিবালা সিং এর সাক্ষ্য মতে ওনারা তুষারকে রাত 10:20 হসপিটালে নিয়ে গেছিল। তাহলে মাঝখানের এই 1 ঘন্টা 45 মিনিট কি প্রমাণ লোপাট করার জন্যই ব্যবহার করা হয়েছিল? এইভাবেই গাফিলতি করে পুলিশরা 3 দিন পার করে দেয়। তারপর পাবলিক আর মিডিয়ার প্রেসারে 15 মের ভোর রাত 2:30টার সময় এই কেসের প্রথম এফআইআরটা দায়ের করা হয়। এই ঘটনাটা দেখায় যে কিভাবে একজন ক্ষমতাশীল ব্যক্তি নিজের পাওয়ার আর কানেকশন ব্যবহার করে নিজের অপরাধকে ঢাকার চেষ্টা করে, যেটা আরো স্পষ্ট হয়ে যায় যখন এটা সামনে আসে যে গিরিবালা সিং এর অ্যান্টিসিপেটরি বেইল বা অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ার পরেই এফআইআর লেখা হয়। কিন্তু সমর সিং এর জামিনের অ্যাপ্লিকেশন খারিজ হয়ে যায়, তবুও পুলিশ ওকে গ্রেফতার করে না। সুযোগ বুঝে সমর পালিয়ে যায় আর গা ঢাকা দিয়ে থাকা শুরু করে। নিজেদের দোষ লুকাতে পুলিশ প্রথমে 10,000 আর পরে 30,000 টাকার পুরস্কার ঘোষণা করে। এই সময়ের ভেতরে গিরিবালা সিং কেসটাকে অনেকভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে। রিলিজ করা সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলো এডিট করে কেবলই তুষার ছাদের যাওয়া আজ সমর তুষারকে সিপিআর দেওয়ার ফুটেজ রিলিজ করা হয়। এই ফুটেজগুলোতে এটা ক্লিয়ার না যে ছাদে তুষার সাথে কি হয়েছিল আর সেই রাতে কে ছিল ছাদে তুষার সাথে। দ্বিতীয়ত, গিরিবালা সিং পুলিশ আর মিডিয়ার সামনে তুষার একটা প্রেসক্রিপশন দেখিয়ে এটা প্রমাণ করতে চেয়েছিল যে তুষার মানসিক রোগে আক্রান্ত আর সেই জন্যই ও সুইসাইড করেছে। কিন্তু তুষার বডি টক্সিকোলজি টেস্টে কোনো ধরনের ড্রাগস বা মেডিসিনের ট্রেস পাওয়া যায়নি। পরে গিরিবালা সিং এর ফোনের সিডিআর বার করে দেখা যায় যে 12 মে রাতে যেদিন তুষার মৃত্যু হয়েছিল, গিরিবালা সিং 46 বার সিসিটিভি ক্যামেরার টেকনিশিয়ান আর অন্য উচ্চপদস্থ আইনজীবীদের ফোন করেছেন, যা সিসিটিভি ক্যামেরার রেকর্ডিংগুলোকে এডিট করার আর আইনি সাহায্য পাওয়ার পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে। 2026-এর 11 মেতে জবলপুর কোর্টের থেকে সিবিআই সমর সিংকে গ্রেফতার করে আর তার ঠিক 2 দিন পর মে মাসের 28 তারিখে গিরিবালা সিংকেও গ্রেফতার করা হয়। এরপর জুনের 1 তারিখে সিবিআই একটা ডামি নিয়ে তুষার ভোপালের শ্বশুরবাড়িতে ক্রাইম সিনটা রিক্রিয়েট করে। তুষার বডিটার দ্বিতীয় দফার পোস্টমর্টম হওয়ার পর ভোপালের বান্ধবা বিশ্রাম ঘাটে ওর অন্তিম সংস্কার করা হয়। বর্তমানে এই কেসটা কোর্টে চলমান রয়েছে আর আমরা আশা করি যেন খুব শিগগিরই তুষার দোষীদের আইনের আওতায় আনা হয়। আপনাদের কি মনে হয়, তুষার মৃত্যুর জন্য কি কেবলই ওর শ্বশুরবাড়ি দায়ী, নাকি ওর মা বাবাও এর জন্য দোষী, যারা নিজের মেয়ের থেকে সমাজের গুরুত্বটা বেশি দিয়েছিলেন? আপনাদের মতামতটা আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।